বেসিক্যালি আমার কাছে জুলাইটা শুরু হচ্ছে 15 জুলাই থেকে। 15 জুলাই যখন ছাত্রলীগ যে বর্বর আচরণ চালায় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, এই থেকে আমার মনে হয়েছে যে না, আমারও এই কোটা বিরোধী আন্দোলনটাতে যাওয়া উচিত। তো সেখান থেকে সন্ধ্যার দিকে আমরা আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন অ্যালামনাই যারা আছেন, আমরা বিএনএস সেন্টারের পিছনে সবাই অফিস শেষ করে আমরা একটা আড্ডা দিই অ্যাজ ইউজুয়াল, সব সিনিয়র জুনিয়র মিলে। সেখান থেকে আমার মাথায় আসে যে তাহলে আমাদের ইউনিভার্সিটি কিছু করা উচিত। এই মাইন্ডসেট থেকে, এবং আমারও কিছু করা উচিত, এই মাইন্ডসেট থেকে আমরা ওই 15 তারিখে আমি একটা পোস্ট করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এইরকম একটা প্রোটেস্টে আমরা সহমত পোষণ করব, বা এই হামলাটার আমরা একটা তীব্র নিন্দা জানাবো। এই থেকে আমি একটা পোস্টার ডিজাইন করে আমি আমাদের ড্রিমার্স একটা পোস্ট করে দিই। পরে আমরা 16 তারিখ থেকে আমাদের একটা সাইড আন্দোলন করে আমাদের ইউনিভার্সিটি বেরিবাদের পাশে, এবং আরেকটা সাইড যারা আমরা উত্তরা বেস ছিলাম ওরা আমরা আন্দোলন করি উত্তরাতে। 16 তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আমরা চিন্তা করি আসলে ইফেক্টিভ করার জন্য কি করা যায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদা করে রাস্তার সাইড দিয়ে আন্দোলন বা প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের স্লোগান দিতেছিল। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাইরা ছিলেন, নাম বলতে হয় আসলে, ইংলিশ ডিপার্টমেন্টের যারা অ্যালামনাইরা ছিলেন, আমাদের একদম সিনিয়র অ্যালামনাইরা, এদের মধ্যে জেলেও গেছেন অনেকজন ভাইরা সহ, আমরা চিন্তা করলাম যে ইফেক্টিভ কিছু করার জন্য আমাদের রাস্তা আটকাইতে হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএনএস সেন্টারের মতো একটা জুলাইতে, যে বিএনএস সেন্টার কিন্তু দুর্গ করে তুলছিল পুরো জুলাইতে, এই দুর্গটাতে প্রথম ব্যারিকেডটা দেয় উত্তরা ইউনিভার্সিটি। এটা আমি গর্বের সাথেই বলতে পারি। আমরা প্রথম বাস আটকায় ক্রিকেট খেলি রাস্তায়। এরপর ওই দিন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। এরপর 17 জুলাই মনে হয় মহরম ছিল। অনেকে কনফিউজ ছিল যে আন্দোলনটা চলবে নাকি চলবে না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা ছিল ওরা কোনোভাবেই কনফিউশনে ছিল না। এরপরে ন্যাচারালি পোস্ট আসা শুরু হয়ে গেছে আমাদের ড্রিমার্সে, এবং আমাদের সবার ওয়ালে সব পোস্ট আসাগুলো শুরু হয়ে গেছে যে আমরা পরের দিনও আন্দোলন করব। যথারীতি আমরা পরের দিনে আন্দোলনে যাই, এবং আমার জীবনের প্রথম পুলিশের যে ইফেক্ট এবং তারা কি কি ইউজ করতে পারে। আমরা ন্যাচারালি 16 তারিখে কোনো রকম কোনো কিছু ঝামেলা হয়নি, রাস্তায় বন্ধ হয়েছিল, আমরা 5টা পর্যন্ত আন্দোলন করে বাসা যাই। এরপরের দিন আমরা আসি 10টা সাড়ে 10টার দিকে আমাদের আন্দোলন শুরু হয়। আমাদের স্টুডেন্টরা গ্রাফিতি করতেছিল রাস্তায়, সরেচার নিপাক যাক, একদম আজমপুর ব্লক করে আমরা আজমপুর থেকে বিএনএস আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আশেপাশে যারা ছিলেন। ইন দ্য মেইন টাইম পুলিশের টিয়ার সেলের সাউন্ড, এখন বুঝতে পারি এটা টিয়ার সেল, আমরা একটা সাউন্ড শুনি, এবং আমার আশেপাশের দিকে ওই যে টিয়ার সেলের শেল থেকে ধোয়া বের হয় না, এটা আমার সামনে চলে আসে, এবং আমি এক্সাইটেড ছিলাম যে জিনিসটা কি। তো আমি এটা ধরার জন্য নিয়েছিলাম। কাছে যাওয়ার পরে যখন ওই ধোঁয়াটা লাগছে আমার এই দিক দুই গালে যখন লাগার পরে আমার মনে হয়েছে যে না, এটা একদম ভিতর জ্বলে যাচ্ছিল, আমি কোনোভাবে নিতে পারতেছিলাম। এরপর অনবরত বমি শুরু হয়, এবং আশেপাশে যারা ছিলেন অন্য বিশ্ববিদ্যালয় এবং আমাদেরও, ওনারা কোথাও একটা আগুন লাগায়, কাগজে আগুন লাগায় আমাকে দেয় করার জন্য, হেল করার জন্য। এরপরে আমি ভয়াবহতা বুঝে যাচ্ছে টিয়ার শেল আসলে জিনিসটা দেখতে একটু ধোয়ার মতো হইলেও আসলে ব্যাপারটা এমন না, সিরিয়াস ব্যাপার। আবু সাইদের ব্যাপারটা এবং আমাদের যে এই 16 তারিখে আমরা যে একটা আন্দোলন করলাম, এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করি। এরপর আপুকে আমি বলি যে আপু, আমার বাসায় তখন মুখ বাঁধার মতো এরকম কিছু ছিল না, আপনার ওই ছবিটা তো দেখছেন, আমি গামছাটা আপুকে দিয়ে আসি, এবং আপু ওটাকে লেবু চিপে চিপে সারা রাত ভিজা রাখতে হয়। এরপরে ওটা সারাদিন ইতে দিলে ওই মাস্কের লাগে না, মানে টিয়ার সেলের যে গ্যাসটা ওটা ফেসে লাগে না, জন্য আমি আপুকে ওটা দিয়ে আসি, এবং আপু লেবুতে সারা দিয়ে করে ওটা আমার জন্য করার কথা 18 তারিখে। এবং আপুকে আমি অনেক জোর করি যে আপু আসতে হবে, এবং আপু মন থেকে যাচ্ছিল যে না আমরা কিছু একটা করবো। দেন পরের দিন শুরু হচ্ছে 18 তারিখ সকাল। 18 তারিখে সকালে আমরা যথারীতি বিভিন্ন গ্রুপ খুলে ফেলি। এর মধ্যে এই গ্রুপগুলোতে আপডেট দিতেছিলাম কে কোথায় আসবে। আমাদের ইউনিভার্সিটি সবাইকে আমরা বিএনএস সেন্টারে একত্রিত করি। 10টা সাড়ে 10টার মধ্যে সব ইন। 11টার দিকে মানে পুলিশরা এসে প্রথমে বলতেছিল যে এখানে থাকা যাবে না, আজকে বাস আটকানো যাবে না, অ্যাজ ইউজুয়াল ওনারা যেটা বলেন। তো একটা ফেসিস্ট রেজিম টিকায় রাখার জন্য যতটুকু করা যায়। এরপরে বুঝলাম যে একটা পুলিশ যখন আসলে স্বৈরাচার হয়ে ওঠে কিভাবে, একটা স্বৈরাচারের স্বৈরাচার ধরনের একটা রেজিম টিকানোর জন্য আপনাকে কালচারাল ফেসিস্ট লাগবে, এবং এই টাইপ বাহিনী লাগবে যারা আপনাকে টিকায় রাখবে আপনার সনদটা, মহাসনদটাকে আর কি। ওনারা এসে আমাদেরকে একবার বলে যায়
এবং আমাদের ইউনিভার্সিটি কিন্তু এখানে তখন সামনে, বাকি আরো অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট বেসটা যেহেতু উত্তরা, তো মোটামুটি সবাই আমরা প্রথম হচ্ছে। এরপরে 11টা 11:30টার দিকে পুলিশ তাদের যতটুকু বল প্রয়োগ করা যায় একদম শান্তিপূর্ণভাবে সবাই রাস্তায় হচ্ছে কি করতেছিল জানেন, বা কেউ আঁকাকি করতেছিল, গান চলতেছিল, যে হচ্ছে একটা গ্রুপ গান গাচ্ছে, কেউ ক্রিকেট খেলতেছে, এমন ছিল 11টা 12টা পর্যন্ত। এরপরে পুলিশ তাদের মনে হচ্ছে সর্বোচ্চ শক্তি দিয়ে বল প্রয়োগ শুরু করে। এর মাঝে একটা ঘটনা হচ্ছে যে আপনার ছবিটা মনে হয় জুলাইতে দেখছেন, যে একটা খিচুড়ির প্যাকেট পড়েছিল, পাশে অনেক রক্ত। সেম হচ্ছে ওই খিচুড়ির প্যাকেট, সেম একটা প্যাকেট আমি খাইছি। তো ওইখানে বিএনএসএ র্যান্ডমলি অনেক মানুষজন খাবার দিয়ে যাচ্ছিল, আমরা চিনিও না, যারা আন্দোলন করতেছে সবাই এসে এসে 1 প্যাকেট করে খাবার পানি, এটা একদম ফ্রি ছিল ওইখানে। তো দুপুর টাইম আমরা 12টা বাজে আমরা খাচ্ছিলাম। আমি ওইখান থেকে উঠে উঠে গিয়ে একটু স্কোয়ারের বিল্ডিংটা যেটা ছিল না বিএনএস সেন্টারে, আমি ওইদিকে যাই একটু আর কি। জাস্ট তখন থেকে শুরু হয়েছে যে শব্দগুলো, আমরা ভাবছি নর্মালি টিয়ার সেল দিতেছে এর আগের দিনের মতো, এগুলাতে তো জ্বলতেছে, বাট কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে ব্যাপারটা তেমন না। ওইখানে যারা খিচুড়ি, আমার পরবর্তী ব্যাচকে যাদেরকে খাবার দিয়েছিল, আমরা প্রথম ব্যাচ সেকেন্ড ব্যাচ, এসে দেখি যে হচ্ছে একজনের মাথায় লাগে, এবং যে ওই যে রক্তের একটা গন্ধ আমার গুজবাম দিতেছে আর কি। ওই ওইটা আপনি নিতে, খাবার পরে আছে ওই রক্তটা, ওটা দেখে তারপরে আসলে আমরা নিতে পারি নাই। ইন দ্য মিন টাইম হচ্ছে আমাকে মিমিয়াপুরে ফোন দিতেছিল যে ওরা হচ্ছে এখন চলে আসতে চায়, এই দিকের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, খবর পাইছে। আমি বারবার বলতেছিলাম যে আপু এসো না, এবং হচ্ছে অ্যাঞ্জেলিকা আপু ছিল, অ্যাঞ্জেলিকা আপুকে কখনো আমি রাব ব্যবহার করিনি। আমি বলছি আপু কোনোভাবে তোমরা আসো না। তো ওনারা 4জন আর কি, যারা যারা ওই দিন ছিলেন 4জন একদম জোর করেই মোটামুটি আসবে বলছে, বাসা থেকে বের হয়েছে প্রিপারেশন নিয়ে বের। এরপর হচ্ছে আমি কুইদ মত্রির দিকে প্রথমে যাই। আমাদের হচ্ছে সিসি ডিপার্টমেন্টের একজন ওই সময় গুলিতে হচ্ছে আবার বুলেট মেবি লাগছিল, এটার ইনফরমেশন পেয়ে আমরা ইউনিভার্সিটি যত প্রায় 60-70% স্টুডেন্ট আমরা মুভ করি হচ্ছে কুইদ মত্রি হাসপাতালের দিকে। মুভ করার টাইমে হচ্ছে আমি মানে এই জিনিসটা আমার এখনো মাথায় ভাসে যে রাস্তা সাইড দিয়ে যতগুলো আমাদের সেক্টরের ভিতরে যতগুলো মানুষজন আছেন, একটা করে সামনে সামনে টেবিল, বাসার সামনে আপনি পানি থেকে শুরু করে খাবার সবাই আলাদা আলাদা করে জিনিসপত্র, এবং স্টুডেন্টের জন্য পেস্ট, ওই যে হচ্ছে টিয়ার সেলের ইয়েতে পেস্ট দিলে আর হচ্ছে ফেসে হচ্ছে এটা হয় না, এটা সবাই দিচ্ছিল। ছোট ছোট বাচ্চারা আমাকে, আমার একটা বাচ্চার কথা মনে পড়ে, ও আমাকে এসে জিজ্ঞেস করতেছিল ভাইয়া, আহ, ওই টাইমে মনে হয় 1 ঘন্টা ফায়ারিং এর পরে সামাও ওদের এমো শেষ হয়ে যায়, পুলিশ আমাকে জিজ্ঞেস করতো ভাই ওদের কি এমো শেষ হয়ে গেছে, আমরা কি পুশ করব? আমরা অ্যাজ ইউজুয়াল এটাই করি। আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন আমাদের সাথে, বেশিরভাগ অ্যালামনাই ছিল, আমি যেই সাইডটাতে ছিলাম, রানিং স্টুডেন্ট যারা ছিলেন, আমরা সব আস্তে আস্তে আজমপুরের পূর্ব থানার দিকে হচ্ছে আমরা মুভ করি। আজমপুরের সেন্ট্রাল যে পয়েন্টটা ছিল, আমরা এই পর্যন্ত চলে আসি, একদম হচ্ছে ডিপিএস স্কুল ছিল আগে, রাজুকের পাশ দিয়ে। আমরা রাজুকের পাশ দিয়ে এসে থানার একদম কাছাকাছি যাই। ওই সময় হচ্ছে ছিল সিসি ডিপার্টমেন্টের শিশির নাম ওর, আমরা সবাই আইডি কার্ড পরা ছিলাম। আইডি কার্ডটা ওই সময় ইম্পর্টেন্ট ছিল, কারণ আইডি কার্ড ছাড়া রিকগনাইজ করা যাচ্ছিল না কে ছাত্রলীগ থেকে আসছে বা কে আমাদের ভালো চায় কে খারাপ চায়। তা পুলিশরা থানার ভিতরে চলে গেছে, মোটামুটি ওরা লক করে, বাইরে কেউ নাই। ওই আমরা থানার এরিয়াটার কর্নারে হুট করে পুলিশ বের হয়ে যায়, তখন হচ্ছে ওর আইডি কার্ডটা পড়ে যায়। এটা হচ্ছে সিএসসি শিশির, ওর আইডি কার্ড পড়ে যায়। তখন আমরা ভয়ে ছিলাম যে এখন হচ্ছে আইডি কার্ডটা থানার ইতে পড়ছে, তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আসবে, যেটা আমরা প্রথম দিকে আসলে চাই নাই যে আমাদের ভার্সিটির উপর প্রেশার আসুক। ওখান থেকে দৌড়ে যাওয়ার পরেই আমাদের আগের ক্যাম্পাস 4 নম্বর সেক্টর যে ক্যাম্পাসটা ছিল, ওই রাস্তা থেকে হঠাৎ ওই সাদা এপিসিটা, মানে একদম হচ্ছে আমরা এই দিক থেকে ধাওয়া খেয়ে গেছি, সামনে সাদা এপিসিটা। আর কোনোভাবে বিশ্বাস করুন ওই সময় হচ্ছে আমি ড্রেনে নেমেছিলাম 2 মিনিটের ওই টাইমটা, পুলিশ দেখছি হচ্ছে সেক্টরের ভিতরে ড্রেন গুলো তো একটু বড় হয় এবং স্পেস থাকে মাঝে মধ্যে, আমরা ওই ড্রেনে নামা, তো ওরা ডাইন সাইড দিয়ে চলে যায়, বাম সাইডে আসলে আমরা পাইতাম। তো ওই যে ধাওয়া খাওয়ার পরে ইন দ্য মিন টাইম আমার মিমিয়াপুর ফোন আসে যে কই, মিমিয়াপুরে সব তখন ছিল কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে, সবাইকে পেস্ট বা খাবার পানি টানি স্যালাইন দিতেছিল যতটুকু আমাকে বলছে। আমি তখন হচ্ছে ফোন টোন ধরতে পারি নাই। এরপরে একটা লোক আমাকে তাদের বাসায় নেয়, সেখানে আমার মাথায় পানি টানি দেয় এবং হচ্ছে একটু পানি খাওয়ায় আমাকে। এরপর আমার ফোনটা বাজে, হচ্ছে তখন ওই লোকটা ধরে বলে যে আপনার ভাইয়ের হচ্ছে হয় মানে হচ্ছে খাইছে তো, সে অসুস্থ একটু। তখন আপুরা আসলে
মানে ওদেরকে তো এক জায়গায় আমি বলছিলাম যে ভিতরে না আসতে, তো ওনারা আসলে থাকতে পারে নাই। ওনারা বলছে যে ডিপিএস পর্যন্ত কোন রকম আমাকে করে দিতে, তো ওই লোকটা আমাকে ডিপিএস এর সামনে দিয়ে গেছে। মিমি আপু, অ্যাঞ্জেলিকা আপু, আশা সিদ্দিকী সাদে এবং মিমি আপুর একটা রুমমেট ছিল লাকি নাম, ওনারা 4 জন আসে। আমার এটা শুনে আপুরা কোন রকম দৌড়ে আসে। আমরা একদম ডিপিএস স্কুলের সামনে অপোজিটে রাজুকের কর্নারে বসা, আমার মাথায় আপুরা পানি ঢালতেছে এবং মুখটুক যতটুকু আমার সুস্থ সেবা করার জন্য করা যায় ওরা করতেছে। ইন দ্য মিন টাইমে ওই সাদা একটা যে এপিসিটা আসলে যে একটা শব্দ করে, আমার কানে এটা গেছে, আমার কানে গেছে। এই এপিসিটা সারাদিন আমাকে 3-4 বার ধাওয়া করছে। আমি এগুলো একটু আপনাকে বাইপাস করে গেলাম, ওটা কারণ পরের দিনের ঘটনাটা একটু বেশি, তো এই জন্য। তারা আমাদের আগের ক্যাম্পাসের রাস্তায় গুলি করে গাড়িটা একটু ব্যাক করে আমাদের যত কাছে আসা যায় কাছে আসছে। প্রথমে সাউন্ড গ্রেড মারছেন, এত কাছে পড়ছে আমাদের, এটা আসলে নেয়ার মতো ছিল না। এরপরে মানে কানে কিছু শুনতেছিলাম না, এবং হঠাৎ করে সাউন্ড গ্রেনেড এত কাছ থেকে হওয়া, ওটা যে আপনি একটা, যদিও ওটা একটা সাউন্ড গ্রেনেড, কিন্তু এটার যে একটা পাওয়ার আছে আপনি ফিল করতে পারতেন এখানে থাকলে। এরপরেই আমি একটা সোরা বুলেটের মতো শব্দ শুনলাম। জাস্ট আমার সামনে ওরা 3 জন দেখি মাটিতে পড়া, আমি এবং আশা সিদ্দিকী আমরা দাঁড়ানো, এবং আমরা যে দাঁড়াইছিলাম আমার সামনে একটা অনেক বড় গাছ ছিল আমাদের 2 জনের সামনে, এবং আমার পিছনে অ্যাঞ্জেলিকা আপু ছিল। বাট মিমি আপু আর লাকি, ওনারা 2জন আমার একদম ডান পাশে ছিল, ফাঁকা ফাঁকা স্পেসে। দেখলাম ওরা মাটিতে পড়া। আমি প্রথমে লাকি আপুর দিকে তাকাই, হাতের দিকে দেখতেছিলাম নর্মাল হাত ছিল, এবং হাত থেকে ওই যে ছোড়া বুলেটটা লাগানোর পরে যেগুলো রক্ত টিউবের মতো বের হয়, আমি জাস্ট এইটা দেখলাম। আমি বিশ্বাস করতে পারিনি যে গুলি লাগছে। আমি তখনও মানাইতে পারতেছিলাম না। এখন আমি চিন্তা করতেছিলাম 3 জন পড়ে গেছে, আমি একে একে ধরবো। আমাদের আশেপাশে কেউ ছিল না, গাড়ি ওই জায়গায় দাঁড়ানো। এরপরে দেখি মিমি আপু বলছে কিছু একটা লাগছে, কিছু একটা লাগছে। আমি মিমি আপুর পেটের দিকে তাকায়, কাপড় সাদা একটা ছিল, তো গোলাপি টাইপ, ওটা ভিজে যাইতেছিল। আমি আসলে আর কোনো কিছু না ভেবে প্রথমে অ্যাঞ্জেলিকা আপুর দিকেও তাকাইছি। আপুর বলছে কিছু লাগে নাই, বাট সে ওই তোরে পড়ে গেছে। আর মিমি আপুকে কোলে উঠায় সারাদিন আমি না খাওয়া, তার উপর অনেক, আপনি বুঝতে পারতেছেন না, আমার মাথায় পানি ঢালতেছিল ওরা ঠিক 2 মিনিট বা 1 মিনিট আগে। আপুকে যতটুকু পারি আমি কোলে করে নিয়ে ওই ততক্ষণে ওই এপিসিটা চলে যায়, সাদা এপিসিটা। আমাদের ইউনিভার্সিটির যে রাজুকের পিছন দিয়ে আমাদের আগের ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা ছিল আমাদের আগের ক্যাম্পাসে, ওই রাস্তা পর্যন্ত নিয়ে যেয়ে আমি চিৎকার করতেছিলাম যে আমার বোনের গুলি লাগছে, কানতে কানতে কেউ আমাদেরকে হেল্প করেন। এরপরে অনেক স্টুডেন্ট এখান থেকে দৌড়ে আসে, এর মধ্যে 2-1 জন এসে আমাদেরকে ধরে, আমরা ওই একটা বিল্ডিং পরেই কোনো এক ডক্টর ছিলেন, উনি ওই নিচে ট্রিটমেন্ট করাইতেছিলেন যারা আহত। এরপরে তো আমি ভুলেই গেছিলাম যে লাকি আপুরে গুলি লাগছে। আপুরে আপু ওইখান থেকে আপুকে একটা প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে আপুকে রিক্সায় করে আমি আমাদের সাগর ছিল লয়ের, আমি সাগর রিক্সায় করে আপুকে হাসপাতালে নিয়ে যাই, এবং সিসি ডিপার্টমেন্টে রাহেল ভাই, নাসিম ভাইরা, এবং আমাদের যারা সিনিয়র ছিলেন ওইখানকার, ওনারা আমাদেরকে ওই টাইমে প্রচুর হেল্প করে, এবং খাবার টাবার এনে দেওয়া সব, বুঝতে পারছে যে আমরা না খাওয়া ছিলাম। এবং আমাদের গুলি লাগার ঘটনাটার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের যতজন ওই রাস্তাটাতে ছিলেন, ওনারা মানে 60 বললাম প্রথমে, এখন আপনি 90-95 ধরতে পারেন, সবাই কুয়েত মতির হাসপাতালে। ওই একটা সিনারিওর কারণে আমাদের, আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইনজুর্ড অনেক কম, আমাদের ভূমিকা অনেক বেশি, কিন্তু আমাদের ওই আহত হওয়ার লেভেল আপটা কম, কারণ সবাই ওই টাইমে 18 তারিখে হাসপাতালে ছিল সন্ধ্যার দিকে। এখন আমরা চিন্তা করতেছিলাম ওনাদের উন্নত চিকিৎসার দরকার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছিলেন আমাদেরকে যে যা যা করা লাগে আমরা করব। এই এন্ড থেকে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাদের তখনকার প্রভিসি স্যার ছিলেন গৌর গোবিন্দ স্যার। স্যার তখন দায়িত্ব নেয় মনে হয় 2-3 দিন 4 দিন হচ্ছে, জানি না, মনে নাই। তো স্যার আসছেন গেটে, আমরা স্যারকে কয়েকজন আনতে গেছি, কোন ফ্লোরে আছেন, আমি এবং আরও কয়েকটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বাররা ছিলেন, এবং তারা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, এবং আমরা শিনচিন জাপান হাসপাতাল আসবো সেক্টর 12-তে। তো 19 তারিখে আমি আমার অফিসে চলে আসি, এবং আমার অফিস থানার একদম অপোজিটেই। আমার অফিস থেকে আপনি থানায় কেউ যদি কোনো কথা বলে আপনি এটা শুনতে পারবেন, মানে থানার রাস্তায় দাঁড়ানো। আমি একদম ভোরবেলা চলে আসি। ওই টাইমে মোটামুটি আমি তখন বুঝতে পারি যে উত্তরার যে কী অবস্থা ছিল। আপনি জমজমের সামনে
আমি জমজমের সামনে দিয়ে আজমপুর আসি, তো পুরাটা হচ্ছে যে একটা মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এখানে, অনেক ভয়ানক যুদ্ধ, এরপরে যেটা হয় আর কি, এমন অবস্থা রাস্তার। তো আমি খুব ভয়ে 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 ভোরবেলা হচ্ছে আমি একটা রিক্সা নিয়ে আমি হচ্ছে আমার অফিসে চলে এসে, অফিসের চাবি আমার কাছে ছিল, অফিসে এসে ফ্রেশ হয়ে বসে আমি 18 তারিখে চিন্তা করতে থাকি আসলে হইল কি আমাদের সাথে। হচ্ছে আমার চোখ লেগে এসে আমি ঘুমায় পড়ি 2 ঘন্টার জন্য আমার অফিসে। অফিসে ঘুম থেকে উঠে মানে আমার ঘুম ভাঙে হচ্ছে গুলির শব্দে। হঠাৎ করে শুনি যে আজমপুর হচ্ছে গুলি চলতেছিল, গোলাগুলি হচ্ছে, এবং আপুর এখানে যে কেউ নাই এটা তো মানে সব ফ্যাকাল্টি মেম্বাররা তাদের বাসায় চলে গেছেন, এবং তারা যে অসুস্থ শুধু তারাই আছেন, কারণ তাদের ফ্যামিলি মেম্বারকে জানানো হয়নি ওই পর্যন্ত। এবং হচ্ছে একাই আমি ছিলাম হাসপাতালে, আমি সব ওদের সিচুয়েশনগুলো জানতাম যে কার কখন কি লাগবে। আমি চিন্তা করলাম যে হচ্ছে আমি এখান থেকে এখন বের হব কিভাবে। এবং আমার হচ্ছে যে ওই ছাদের উপর থেকে দেখতেছিলাম যে হচ্ছে পুলিশরা সেম শুক্রবারে হচ্ছে আপনার সকাল থেকে একদম, যা 18 তারিখে বিকালে যা শুরু করছে এটা একদম সকাল থেকে শুরু করছিল। এই এন্ড থেকে হচ্ছে আমি কোনোরকম আবার চিন্তা করে যে না আমার আপুর কাছে যাইতে হবে, হচ্ছে আপুর এখানে কেউ নাই, এই চিন্তা করে হচ্ছে আমি বের হই। এবং বেরোর সামনে আমি যে বিল্ডিং আমাদের অফিস, ওইখানে কিন্তু হচ্ছে ফেসিস্ট আমলের যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিন্তু অফিস। তো ওদের সাথে পরিচয় ছিল, ওদেরই হেল্প নিয়ে আসলে হচ্ছে আমাদের বের হইতে হয়েছে। ওরা আমাদেরকে হচ্ছে আমার 3 নম্বর সেক্টরটা পার করায় দেয়, এখন যেটা হচ্ছে মুগ্ধ মঞ্চ সাঙ্গামের মোড় বলি আমরা, এই পর্যন্ত আমাকে পার করে দেয় ছাত্রলীগেরই একজন। এটা এন্ড করে আমি হাসপাতালে আসি, এবং আমি আসার আগেই ওই সকালবেলায় হচ্ছে আমি এসে দেখি প্রক্টর স্যার, আমাদের যে মাসুদ স্যার উনি ছিলেন, এবং হচ্ছে আমাদের বাকি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার স্যাররা কয়েকজন এখানে ছিলেন, এবং তারা সব ডিটেলসগুলো নিচ্ছিলেন যে কী অবস্থায় কী আপডেট। এবং ইংলিশ ডিপার্টমেন্টের অনেক, আমার মনে হয় যে ইংলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি ফ্যাকাল্টি মেম্বাররা ছিলেন ওই টাইমটাতে। 5 আগস্টে 5 আগস্টে হচ্ছে আপনাদের বিএনএসে যে ওই যে কিছু কিছু স্টুডেন্ট হচ্ছে সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতেছিল হচ্ছে ব্যারিকেডটা ভাঙার জন্য, আপনারা ওই ফুটেজটা কখনো দেখছেন কিনা আমি জানি না, বা অনেকেই তো হয়তো দেখছেন। ওইখান থেকে আমরা বের হওয়ার সময় কিন্তু আমরা ভাবি নেই যে হচ্ছে শেখ হাসিনার মতো হচ্ছে ডিক্টেটর বা শেখ হাসিনার মতো এক বাংলাদেশে ক্ষমতাশালী মানুষ তারও পতন হইতে পারে, আমরা ওই সময় পর্যন্ত ভাবি নাই। এবং সেনাবাহিনীকে যে রিকোয়েস্ট করে আমরা সেনাবাহিনীর ব্যারিকেডটা যখন প্রথম ভাঙলাম, ওই মিছিলটাতে আমরা ছিলাম। এবং আমরা মনে হয় হচ্ছে চলে গেছি খিলক্ষেত পার হয়ে কুর্মিটলার টাইম চলে গেছি। এই টাইমে আসতেছিল যে সে হচ্ছে আমাদের কি বলে সেনাবাহিনীর প্রধান হচ্ছেন একটা ব্রিফিং করবেন, ব্রিফিং হওয়ার কথা ছিল মনে হয় প্রথমে 11টায়, পরে তো এটা নিয়ে গিয়ে 2টায় না 3টায় করলো। তো ব্রিফিংয়ে আমরা বুঝতে পারতেছিলাম কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে। তখন একটু আশা রাখছে শেখ হাসিনা চলে যেতে পারে, শেখ হাসিনা চলে যেতে পারে। এবং হচ্ছে আমরা আরও আধা ঘন্টা হাঁটার পরে যখন হচ্ছে নেভি হেডকোয়ার্টারের সামনে পৌঁছাই, তখন আমরা জানতে পারি হচ্ছে শেখ হাসিনা চলে গেছেন। এইটা ছিল মানে আমি দেখছি যে এই নিউজটা পাওয়ার পর কতজন শেষ দায় পড়ে গেছে, কতজন খুশিতে নাচানাচি করতেছিল, আপনি এটা কল্পনা করতে পারবেন না। আমার তো ওটা গুজবাম দিতেছিল তখন হচ্ছে যখন শেখ হাসিনা চলে গেছে, এটাকে আপনি কোনো ভাষায় ডিসক্রাইব করতে পারবেন না যে আপনার কেমন লাগছে। আপনি এতদিনের আন্দোলন কষ্টে আপনি এটাকে করতে পারবেন না। শেখ হাসিনার মতো ক্ষমতাশালী মানুষজন চলে যাওয়া মানে এটাকে আপনি ইতিহাসেরই একটা টপ লেভেলের একটা ডিক্টেটরের পতনের মধ্যে আপনি টপ লেভেলের ডিক্টেটরের মধ্যে তাকে আপনি রাখতে পারবেন, এবং তার পতনটা হইলে কত খুশি হওয়া যায় এটা আমরা তখন বুঝতে পারছি। এই জিনিসটা ছিল আমার জীবনের একটা মুহূর্তের মধ্যে একটা, যে শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে।